একজন সফল আইনজীবী নেহা যখন নিজেরই বাবার বিরুদ্ধে কোর্টে দাঁড়ায়, তখনই শুরু হয় এমন এক মামলা যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা প্রতিনিয়ত বদলে যায়। একটি মেয়ের রহস্যময় মৃত্যু, এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একের পর এক প্রমাণ, আর একটি পুরনো কেস, সবকিছুই যেন নেহার দিকে ইঙ্গিত করছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই কেসগুলো কি সত্যি কাকতালীয়, নাকি কেউ বহু বছর ধরে খুব ঠান্ডা মাথায় পুরো সিস্টেমটাই বদলে দিচ্ছিল? মুভির ক্লাইম্যাক্সে এমন একটি টুইস্ট সামনে আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি মিস্ট্রি থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো সিস্টেম। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। মুভি শুরুতে আমরা দেখি রামনাথ নামের একজন অপরাধীকে, যাকে জেলে রাখা হয়েছে। সেখানে রামনাথ মিস্টার শ্যামকে বলছিল যে সে কিছুই করেনি। তখন মিস্টার শ্যাম তাকে আশ্বস্ত করে বলেন চিন্তা না করতে, কারণ তারা হাইকোর্টে আপিল করবে। কিন্তু রামনাথ বলে তার কাছে এত টাকা নেই, তাই তার হয়ে কে লড়বে। এই হতাশা থেকে তাই শেষ পর্যন্ত জেলের ভেতরেই সে নিজের জীবন শেষ করে দেয়। এরপর গল্পের দৃশ্য বদলে যায় এবং আমরা নেহা নামের এক মেয়েকে দেখি, যে একজন আইনজীবী এবং একজন পাবলিক প্রসিকিউটর। সে আজ জগদীশের বিরুদ্ধে একটি মামলা লড়ছে। জানা যায় জগদীশ একটি বারের মালিক আর তার বারে ড্রাগস পাওয়া গেছে। নেহা তখন ইন্সপেক্টর রাঠিকে জিজ্ঞাসা করে যেদিন বারে রেড করা হয়েছিল সেদিন কি ঘটেছিল। রাঠি জানায় তারা সেখানে প্রচুর ড্রাগস পেয়েছিল এবং বাথরুমে জগদীশও উপস্থিত ছিল। এরপর জগদীশের আইনজীবী রাঠিকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে থাকে, যেমন কেন তারা বাথরুমের দরজা ভেঙেছিল। তার উদ্দেশ্য ছিল বিষয়টাকে জটিল করে তোলা। জগদীশের আইনজীবীর দাবি ছিল শুধু বারে ড্রাগস পাওয়া গেছে মানে এই না যে জগদীশ এর সঙ্গে জড়িত। এসব শুনে নেহা খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে সে জগদীশকে দোষী প্রমাণ করতে পারে। এই আদালতে সারিকা নামে একজন স্টেনোগ্রাফার কাজ করত। বহু বছর ধরে কাজ করার কারণে সে বুঝে যেত পরের মুহূর্তে আইনজীবী বা বিচারক কি বলবে। সে আগেই সব আন্দাজ করতে পারত। যেহেতু নেহার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই আদালত তাকে কিছু সময় দেয়। নেহা ভাবতে থাকে কিভাবে সে প্রমাণ করবে যে জগদীশ দোষী। তখন তার সিনিয়র আলাওয়াত স্যার তাকে সতর্ক করে বলেন যদি সে এই কেস ঠিকমতো সামলাতে না পারে তাহলে তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হবে। এতে নেহা আরও চাপের মধ্যে পড়ে। এখানেই জানা যায় নেহা বিখ্যাত আইনজীবী রাজবংশীর মেয়ে। কিন্তু রাজবংশীর মত হলো নেহাকে তার সঙ্গে কাজ করতে হলে আগে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তাই তিনি বলেন আগে তাকে নিজের যোগ্যতায় 10টা কেস জিততে হবে, তারপরই সে তার পার্টনার হতে পারবে। নেহাও এই চ্যালেঞ্জ গ্রহণ করে। দেখা যায় নেহার বাবা তার বন্ধু বিক্রমের মামলা লড়ছেন। মিডিয়া যখন তাকে প্রশ্ন করে তখন তিনি বলেন বিক্রম কোনোভাবে এই মামলার সঙ্গে জড়িত নয়। নেহার পরিবারে আছে তার মা, তার ভাই এবং তার বয়ফ্রেন্ড অক্ষয়, যে তার বাবার সঙ্গেই কাজ করে। সেদিন তাদের বাড়িতে একটি পার্টি ছিল, কারণ তার বাবা আবারও একটি মামলা জিতেছিলেন। সেই পার্টিতে বিক্রম নামে এক বড় বিল্ডারও আসে। কথাবার্তায় জানা যায় বিক্রমের বিরুদ্ধে যত মামলাই হয়েছে সবই নেহার বাবাই লড়েছেন এবং তাকে বাঁচিয়েছেন। তাই বিক্রম খুব খুশি হয়ে অনেক ড্রিঙ্কস করছিল। তখন দেখা যায় এক ওয়েটার বিক্রম যে গ্লাসে পান করছিল সেটা চুপি চুপি নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা সারিকাকে তার বাড়িতে যেতে দেখি। তার পরিবারে তার প্রতিবন্ধী স্বামী এবং মেয়ে কুসুম আছে। তারা খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। সারিকা জানতে পারে কুসুম বিজ্ঞানে 96 নম্বর পেয়েছেন এবং সায়েন্স ফেয়ারের জন্য নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই সে চিন্তিত হয়। তখন সারিকা কুসুমকে বলে টাকা নিয়ে চিন্তা না করে শুধু পড়াশোনায় মন দিতে, কারণ তার স্বামী কাজ করতে পারেন না, তাই পুরো সংসারের দায়িত্ব সারিকার কাঁধেই। পরের দিন নেহাকে আদালতে যেতে দেখা যায়। পথে যেতে যেতে সে ইনায়া কোটরি নামের এক ফুড ব্লগারের ভিডিও দেখছিল। রাস্তায় সে সারিকাকে দেখে এবং তাকে লিফট দেয়। দুজন একসাথে আদালতে যেতে থাকে। কথা বলতে বলতে সারিকা নেহাকে বলে যদি সে জগদীশ কি কি অপরাধ করেছে শুধু সেটার দিকেই তাকিয়ে থাকে তাহলে সে কখনোই কেস জিততে পারবে না, বরং তাকে খুঁজতে হবে জগদীশ কোথায় ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করেছে যাতে নিজের অপরাধ লুকাতে পারে। এই কথাটা নেহাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে।
এরপর আবার কোর্টের শুনানি শুরু হয়। নেহা আদালতে বলে জগদীশ সেই বারের মালিক এবং বারের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। আইন অনুযায়ী এমন অবস্থায় যদি কোনো অপরাধ ঘটে তাহলে তার পুরো দায়িত্ব বারের মালিকের উপর পড়ে, তাই সেখানে পাওয়া ড্রাগসের দায়ও জগদীশের। এই যুক্তি শোনার পর আদালত জগদীশকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়। ফলে নেহা এই মামলা জিতে যায় এবং খুব খুশি হয়। সে সারিকাকে গিয়ে ধন্যবাদ জানায়, কারণ সারিকার পরামর্শেই সে এই কেসটি জিততে পেরেছে। সারিকাও এটা শুনে খুব খুশি হয়। এরপর সেখানে একজন রিপোর্টার আসে, কিন্তু নেহা তার সঙ্গে ভালোভাবে কথা বলে না, কারণ সেই রিপোর্টার সবসময় তাকে রাজবংশীর মেয়ে বলেই পরিচয় করায়। অথচ নেহার মনে হয় তার নিজেরও তো একটা আলাদা পরিচয় আছে। রাতে নেহার বাবা তার জয়ে খুব খুশি হন। তখন নেহা বলে সে খুব দ্রুত বাকি কেসগুলো জিতে নেবে এবং তারপর বাবার সঙ্গে কাজ শুরু করবে। পরের দিন নেহা সারিকার সঙ্গে দেখা করে এবং তাকে বলে সে চায় সারিকা তার প্রতিটি কেসে সাহায্য করুক, এই জন্য সে প্রতি কেসে তাকে 10,000 টাকা দেবে। এটা শুনে সারিকা অবাক হয়ে যায়। নেহা বলে তোমার অনেক অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করতে পারে। তখন সারিকা বলে সে সাহায্য করবে ঠিকই, কিন্তু প্রতি কেসে 20,000 টাকা করে নেবে। নেহা তাতেও রাজি হয়ে যায়। এরপর সারিকা নেহাকে জিজ্ঞাসা করে সে আসলে কেন এত কেস জিততে চায়, মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য নাকি শুধু টাকা আর সাফল্যের জন্য। নেহা উত্তর দেয় সে শুধু জিততে চায়। এরপর আমরা দেখি এক মেয়ে বিক্রমের কাছে যায় এবং তারা রোমান্টিক সময় কাটাতে থাকে, কিন্তু দূর থেকে কেউ তাদের ছবি তুলছিল। এরপরই দেখা যায় ইন্সপেক্টর রাঠির সঙ্গে সারিকার একটি গোপন সম্পর্ক রয়েছে। পরের দিন আমরা দেখি নেহা এক তরুণীর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তখনই জানা যায় এক ব্যক্তি ওই মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করেছিল, কিন্তু সেই লোকটির দাবি ছিল তাদের মধ্যে সম্পর্ক ছিল, তাই যা হয়েছে তাতে কোনো ভুল নেই। এখন এই মামলাটাও নেহাকেই সমাধান করতে হবে, তাই সে আবার সারিকার সাহায্য নিতে শুরু করে। একদিন নেহা সারিকার বাড়িতে যায় এবং তার পরিবারের সঙ্গে দেখা করে। তখন সে বুঝতে পারে সারিকা তার পরিবারের জন্য কত কষ্ট করছে। নেহা সারিকার স্বামীর ব্যাপারে জানতে চাইলে সারিকা জানায় তার স্বামীর একটা দুর্ঘটনা হয়েছিল, যার ফলে তার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। এরপর সারিকা আবার নেহাকে বলে সব ডকুমেন্ট ভালোভাবে পরীক্ষা করতে। সেদিন রাতে নেহা যখন এই কেস নিয়ে কাজ করছিল, তখন সেই রিপোর্টারের কাছ থেকে তার কাছে একটি ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় রুসানা নামের মেয়েটির সঙ্গে প্রমোদ জোর জবরদস্তি করছে। নেহা সেই ভিডিও আদালতে দেখায়, ফলে প্রমাণ হয়ে যায় যে প্রমোদই হচ্ছে আসল অপরাধী। তাকে শাস্তি দেওয়া হয় এবং নেহা আবারও কেস জিতে যায়। এতে সে খুব খুশি হয়ে পার্টি করতে শুরু করে। এরপর একের পর এক নেহা সব কেস জিততে থাকে। ইতিমধ্যে সে 9টি কেস জিতে ফেলেছিল। তখন তার বাবা তাকে বলেন প্রতিটি কেস জেতার পর যদি তিনি পার্টি করতেন তাহলে কখনোই আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। নেহা বাবার কথা মেনে নেয় এবং বলে আর মাত্র একটি কেস জিতলেই সে বাবার সঙ্গে কাজ শুরু করবে, কিন্তু এটা শুনে তার বাবা কিছু না বলে সেখান থেকে চলে যান। এরপর নেহা জানতে পারেন ইনায়া কোটরি নামে সেই ফুড ব্লগার যাকে সে ফলো করত মারা গেছে। প্রথমে সবাই এটাকে আত্মহত্যা ভাবলেও পরে মনে হয় এটা আসলে খুন। এই খুনের অভিযোগে পুলিশ বিক্রম বাজাজকে গ্রেফতার করে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যায় বিক্রম ইনায়ার অ্যাপার্টমেন্টে ঢুকছে এবং বের হচ্ছে। এছাড়া ইনায়ার ফ্ল্যাটে একটি গ্লাসও পাওয়া যায় যেখানে বিক্রমের আঙ্গুলের ছাপ ছিল। এই কারণেই তাকে গ্রেফতার করা হয়। বিক্রমের মামলা নেহার বাবাই লড়ার কথা ছিল। পরের দিন আদালতে নেহার সিনিয়র তাকে জানান পুলিশ মনে করছে ইনায়াকে খুন করা হয়েছে এবং তারা চায় নেহা এই মামলাটি লড়ুক। এটা শুনে নেহা খুব খুশি হয়, কারণ এত বড় একটি কেস তার হাতে এসেছে। সে ঠিক করে যেভাবেই হোক এই কেস সে সমাধান করবে। এরপর সে পুলিশকে জিজ্ঞাসা করে তারা কেন মনে করছে এটা খুন। পুলিশ জানায় ইনায়ার কাছে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, অথচ সাধারণ আত্মহত্যার ক্ষেত্রে এমন নোট থাকে। তাছাড়া বিক্রমের বিরুদ্ধে অনেক প্রমাণও রয়েছে। এসব শুনে নেহা কেসটি একসেপ্ট করে, কিন্তু বাড়ি ফিরে তার বাবা তাকে বলেন সে এই মামলাটি লড়তে পারবে না, কারণ তিনি চান না নেহা তার বিপক্ষে দাঁড়াক। তিনি বলেন নেহা ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে, তাই এখন সে তার সহকারী হিসেবে কাজ শুরু করতে পারে। কিন্তু নেহা জানায় সে এখন নিজের যোগ্যতায় কিছু করতে চায়, তাই সে এই কেসটা লড়বেই। তার বাবা এতে রাজি ছিলেন না। তখন নেহাও সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে এই মামলা লড়বে। এই জন্য সে বাবার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়, যেখানে সারিকা তাকে সাহায্য করে। এখন নেহার একটাই লক্ষ্য
এই কেস সলভ করা। তাই সে সব ডকুমেন্ট খুঁটিয়ে দেখতে শুরু করে এবং জানতে চেষ্টা করে কেন বিক্রম ইনায়াকে হত্যা করবে। সে জানতে পারে পুলিশ ইনায়ার ফ্ল্যাটে বিক্রম এবং আরেক নারীর কিছু ছবি পেয়েছে। এগুলো দেখে ধারণা করা হয় ইনায়া হয়তো বিক্রমকে ব্ল্যাকমেল করছিল, আর সেই কারণেই বিক্রম তাকে মেরে ফেলেছে। কিন্তু যেই মোবাইল ফোন থেকে বিক্রমকে ব্ল্যাকমেল করা হচ্ছিল সেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেটা কার ফোন, কোথায় আছে কেউই জানতো না। তাই সবাই সেই ফোনটি খুঁজছিল যাতে আসল ব্ল্যাকমেলার কে সেটা জানা যায়। যদিও পুলিশের ধারণা ছিল ইনায়া হয়তো বিক্রমকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু ইনায়ার অ্যাপার্টমেন্টে সেই মোবাইল ফোনটি পাওয়া যায়নি। এরপর আমরা দেখি নিহার বাবা বিক্রমের সঙ্গে দেখা করেন এবং তাকে জিজ্ঞাসা করেন কে তাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু বিক্রম বলে সে কিছুই জানে না। এমনকি তার দাবি ছিল অনেকদিন ধরেই ইনায়ের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, বরং সে কখনোই ইনায়ের সঙ্গে যোগাযোগ করেনি। তখন নেহার বাবা তাকে বলেন যাই হোক সব সত্য কথা তাকে জানাতে হবে, কারণ বিষয়টি বাইরে কাউকে জানানো হবে না। কিন্তু সত্যটা না জানলে তিনি শক্তভাবে কেস লড়তে পারবেন না। তবুও বিক্রম একই কথা বলতে থাকে, সেই ইনায়া বা ব্ল্যাকমেলার কাউকেই চেনে না। এদিকে নিহা এই কেস নিয়ে সারিকার সঙ্গে আলোচনা করতে থাকে। নিহা বলে সে বিক্রমকে অনেকদিন ধরে চেনে, কারণ বিক্রম তার বাবার বন্ধু। তার মনে হয় বিক্রম হয়তো ভালো মানুষ নয়, কিন্তু সে একজন খুনি এটা কখনোই তার মনে হয়নি। তখন সারিকা তাকে বোঝায় যে কেউ যে কোনো কিছুই হতে পারে, কারণ সবাই নিজের আসল চেহারা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখে। এরপর সারিকা ইন্সপেক্টর রাঠির সঙ্গে তার সম্পর্ক শেষ করে দেয়, অর্থাৎ তাদের গোপন সম্পর্কের ইতি টানে। তারপর আমরা দেখি কোর্টে মামলার শুনানি শুরু হয়, যেখানে নেহাকে আজ নিজের বাবার বিরুদ্ধে লড়তে হবে। নেহা যথাসাধ্য চেষ্টা করে যাতে বিক্রম জামিন না পায়, কিন্তু নেহার বাবা বিচারককে বলেন বিক্রম একজন বড় ব্যবসায়ী, তার অনেক কাজ রয়েছে, তাই তার জামিন প্রয়োজন। বদলে সে নিজের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখবে। এই যুক্তি শুনে বিচারক বিক্রমকে জামিন দিয়ে দেন। এতে নেহা খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে নেহার বাবাও সেই ফোনটির খোঁজ করছিলেন যেটা দিয়ে বিক্রমকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। অন্যদিকে নেহা পুলিশের সঙ্গে মিলে নতুন প্রমাণ জোগাড় করতে থাকে। তখন সে জানতে পারে ইনায়ার ফ্ল্যাটটি অনেক উঁচু তলায় ছিল, আর বিক্রম একজন হার্টের রোগী ও বয়স্ক মানুষ হওয়ায় সিঁড়ি বেয়ে সেখানে যাওয়া তার পক্ষে খুবই কঠিন ছিল। রাতে নেহা এই বিষয়গুলো সারিকার সঙ্গে আলোচনা করে। তখন নেহা জানতে পারে সারিকাও ওই বিল্ডিংয়ে একটি বাচ্চাকে পড়াতে যায়। সারিকা জানায় সেখানে রিহান নামে একটি ছেলে আছে যে ম্যাথসে খুব দুর্বল, তাই সে তাকে টিউশন পড়াতে যায়। পরের দিন আবার আদালতে শুনানি শুরু হয়। সেখানে নিহা বিচারককে বলে বিক্রমের ইনায়াকে হত্যার মোটিভ ছিল, কারণ ইনায়া তাকে ব্ল্যাকমেল করছিল, তাই বিক্রমই তাকে হত্যা করেছে। এছাড়া বিক্রমের অনেক সম্পর্ক ছিল এবং তার বিরুদ্ধে আগেও অনেক মামলা হয়েছে। কিন্তু নিহার বাবা বিচারককে বলেন তার ক্লায়েন্ট একজন বড় মানুষ, তাই ছোটখাটো বিষয় তার জীবনে ঘটতেই পারে, আর ব্যক্তিগত সম্পর্ক থাকা কোনো অপরাধ নয়। এসব শুনে বিচারক আবার মামলার পরবর্তী তারিখ দিয়ে দেন। সেদিন রাতে নিহা পুলিশ অফিসার এবং তার সহকারীর সঙ্গে আলোচনা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ইনায়ের কাছে এত টাকা এলো কোথা থেকে যে সে 4 কোটি টাকার একটি ফ্ল্যাট কিনতে পারল? কারণ যে ফ্ল্যাটে সে থাকতো সেটার দাম ছিল 4 কোটি টাকা, অথচ তার নিজের এবং পরিবারের আর্থিক অবস্থা ছিল সাধারণ। তখন ইন্সপেক্টর জানায় যে অ্যাপার্টমেন্টে ইনায়ার ফ্ল্যাট ছিল সেটা আসলে বিক্রম বাজাজের মালিকানাধীন। এটা শুনে নিহা অবাক হয়ে যায়। এরপর সে ইনায়ার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে এবং দেখে যখন ইনায়া সেই ফ্ল্যাট কিনেছিল তখন তার অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা ছিল। তাহলে সে 4 কোটি টাকার ফ্ল্যাট নিল কিভাবে? এই প্রশ্ন নিয়ে নেহা আদালতে দাঁড়িয়ে বলে ইনায়ার কাছে যখন মাত্র 3 লাখ টাকা ছিল তখন সে এত দামি ফ্ল্যাট কিভাবে পেল। তাই সে আদালতের কাছে অনুরোধ করে যেই বছরে ইনায়া ফ্ল্যাটটি নিয়েছিল সেই বছরে সব ডকুমেন্ট যেন বিক্রম জমা দেয়। বিচারকও সেই নির্দেশ দেন। এটা শুনে নিহার বাবা চিন্তিত হয়ে পড়েন। পরে ডকুমেন্ট পরীক্ষা করে তারা জানতে পারেন বিক্রম আসলে ইনায়াকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিল। শুধু তাই নয়, বিক্রম ও ইনায়ার মধ্যে বহুবার ফোনে কথাও হয়েছে। এই তথ্য দেখে নিহার বাবা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিকে নিহা যখন মামলার প্রস্তুতি নিচ্ছিল তখন অক্ষয় তার সঙ্গে দেখা করতে আসে। তারা কিছু সময় একসঙ্গে কাটায় এবং নেহা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে অক্ষয় তার ল্যাপটপ চেক করছে। আসলে নেহার বাবাই অক্ষয়কে পাঠিয়েছিলেন যাতে সে জানতে পারে নেহা পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করতে যাচ্ছে। এটা জেনে নেহা ভীষণ অবাক হয়, কারণ সে ভাবতেই পারেনি তার বাবা এমন কাজ করতে পারেন।
পরের দিন এক পুলিশ অফিসার নেহার কাছে আরেকটি পুরনো কেসের ফাইল পাঠায়, যার নাম ছিল টুইস্টেড বার কেস। এই কেসে একসময় একটি বারে আগুন লেগে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, আর সেই বারের মালিকও ছিল বিক্রম বাজাজ। এছাড়াও সেই বারে জাগদীশ কাজ করত, যে ছিল বারের ম্যানেজার। তার বিরুদ্ধে নেহা আগের একটি কেস লড়েছিল এবং তাকে জেলে পাঠিয়েছিল। সেই একই কেসে রামনাথও সাজা পেয়েছিল, আর সেই কারণে সে আত্মহত্যা করেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর এই পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল ইনায়া। এসব তথ্য দেখে নেহা অবাক হয়ে যায়, কিভাবে এইসব কেস একের পর এক তার কাছেই চলে আসছে। সেই বিষয়টি নিয়ে সারিকার সঙ্গে কথা বলে, তখন সারিকা বলে এটা হয়তো কেবলই কাকতালীয় ঘটনা। এদিকে নেহার বাবা তার ছেলেকে বলেন বিক্রম যেন নেহা যেসব ডকুমেন্ট চেয়েছে সবকিছুই তাকে দিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল নেহার উপর এত কাজের প্রেসার ফেলা, যাতে এত কাগজপত্রের ভিড়ে সে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতেই সময় নষ্ট করে ফেলে। নেহার ভাইও ঠিক তাই করে, ফলে নেহার কাছে অসংখ্য ডকুমেন্টস এসে জমা হয়। সেগুলোর মধ্যে তাকে এমন একটি কাগজ খুঁজে বের করতে হতো যা প্রমাণ করবে যে বিক্রম ইনায়াকে সেই ফ্ল্যাট উপহার দিয়েছিল। এরপর নেহা ত্রিপাঠী নামের একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে যায়, যিনি রামনাথের হয়ে মামলা লড়ছিলেন। ত্রিপাঠী নেহাকে জানান রামনাথ আসলে নির্দোষ ছিল, সে শুধু গরিব ছিল, আর সেই সুযোগে বিক্রমের মতো ক্ষমতাবান লোকেরা তাকে ফাঁসিয়েছিল। তখন নেহার বাবাই সেই মামলা লড়েছিলেন এবং পুরো দোষ রামনাথের উপর চাপিয়ে দিয়েছিলেন। এর ফলে রামনাথ সাজা পায় এবং আত্মহত্যা করে, কারণ সে জানত তার জন্য ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। এরপর আমরা দেখি নেহা সেই পুরনো কেস নিয়ে গভীরভাবে পড়াশোনা করছে। তখন তার ভাই তার সঙ্গে দেখা করতে আসে। এটা দেখে নেহাও অবাক হয়, কারণ তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কিন্তু তার ভাই বলে সে নেহাকে নিয়ে গর্বিত, কারণ নেহা নিজের যোগ্যতায় এত কিছু করছে। তারপর সে দেখে নেহার সামনে অনেকগুলো বাক্স পড়ে আছে, আর সে একটি নির্দিষ্ট কাগজ খুঁজছে। যেহেতু তার ভাই জানতো ফাইলটি কোন বক্সে আছে, তাই সে চুপচাপ সেটা তুলে উপরে রেখে চলে যায়। পরে নেহা ফাইলটি দেখে বুঝতে পারে তার ভাই ইচ্ছা করেই তাকে সাহায্য করেছে। অবশেষে নেহা সেই গুরুত্বপূর্ণ কাগজটি পেয়ে যায় এবং খুব খুশি হয়। এদিকে সারিকা বারবার নেহাকে ফোন করছিল, কিন্তু নেহা ফোন ধরছিল না। পরে নেহা নিজে সারিকার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে সে জেনে গেছে বিক্রম ইনায়াকে হত্যা করেনি। এটা শুনে সারিকা চমকে যায় এবং জিজ্ঞাসা করে তাহলে ইনায়াকে কে হত্যা করেছে। তখন নেহা বলে ইনায়াকে তুমি মেরেছ। এই কথা শুনে সারিকা হতবাক হয়ে যায়। এখানেই আসল সত্য প্রকাশ পায়। সারিকা আসলে রামনাথের বোন। তখন সে গর্ভবতী ছিল এবং সে তার ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। আসলে রামনাথ সেই বারেই কাজ করত। সারিকার স্বামী লক্ষণও একই বারে কাজ করত, কিন্তু যেদিন সেখানে আগুন লাগে সেই দুর্ঘটনার আসল দোষ ছিল বারের ম্যানেজার জাগদীশ আর বিক্রমের। কিন্তু তারা ইচ্ছা করে পুরো দোষ রামনাথের উপর চাপিয়ে দেয়, ফলে রামনাথ শাস্তি পায়। সারিকা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি, কারণ তার সামনে ছিল অনেক ক্ষমতাবান মানুষ। সেই সময় ইনায়া ছিল একমাত্র প্রত্যক্ষদর্শী। তখন গর্ভবতী সারিকার পেটে হাত রেখে ইনায়া প্রতিশ্রুতি দিয়েছিল সে কখনোই নিজের বক্তব্য বদলাবে না এবং সবার সামনে বিক্রমের সত্য বের করে আনবে। কিন্তু আদালতের সাক্ষ্য দেওয়ার সময় ইনায়া তার কথা থেকে সরে যায়। সে বলে সব দোষ রামনাথের। এটা শুনে সারিকা ভেঙে পড়ে, কারণ রামনাথই সেদিন ইনায়ার জীবন বাঁচিয়েছিল। বারে আগুন লাগার সময় রামনাথ এবং লক্ষণ অনেক মানুষকে বাইরে বের করে এনেছিল। সেই সময় লক্ষণ প্যারালাইজড হয়ে যায় এবং তার হাতও পুড়ে যায়। তারা এত মানুষের জীবন বাঁচিয়েছিল, অথচ শেষে দোষী বানানো হয় রামনাথকেই। এতে সারিকা পুরোপুরি ভেঙে পড়ে এবং প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে সবার উপর নজর রাখতে শুরু করে, যাতে প্রত্যেকের দুর্বলতা জানতে পারে। 9 বছর পরে সেই ইন্সপেক্টর রাঠির সাহায্যে জাগদীশের বারে ড্রাগস রাখে, যার ফলে জাগদীশ ধরা পড়ে এবং নেহা তাকে জেলে পাঠায়। এমনকি প্রমোদের বিরুদ্ধে যে ভিডিও নেহা পেয়েছিল, যেখানে সে রুসানার সঙ্গে জোর জবরদস্তি করেছিল, সেটাও সারিকাই সেই রিপোর্টারকে পাঠিয়েছিল, আর রিপোর্টার সেটা নেহাকে পাঠায়। ফলে প্রমোদও শাস্তি পায়, কারণ সেও এই পুরো ঘটনার সঙ্গে জড়িত ছিল। এরপর সারিকা বিক্রমকে ফাঁসানোর পরিকল্পনা করে। ইনায়ার অ্যাপার্টমেন্টে যে বিক্রমের আঙ্গুলের ছাপযুক্ত গ্লাস পাওয়া গিয়েছিল, সেটা আসলে সারিকার পরিচিত এক ওয়েটার চুরি করে তাকে দিয়েছিল। আর বিক্রমকে যে ব্ল্যাকমেল করা হচ্ছিল, সেটাও করছিল সারিকা নিজেই। সে বিক্রমকে বলেছিল যদি সে সব প্রমাণ ফিরে পেতে চায়, তাহলে ইনায়ার বিল্ডিংয়ের ট্যারেসে আসতে হবে। আর সেই কারণে সেদিন বিক্রম সেখানে গিয়েছিল, যেটা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল।
কিন্তু যখন বিক্রম ট্যারেসে পৌঁছায় সেখানে কেউই ছিল না। এরপর আমরা দেখি সারিকাও সেই দিন সেই বিল্ডিংয়ে ছিল এবং ইনায়াকে আসলে সেই হত্যা করেছিল, কারণ সারিকা প্রতিদিন ওই বিল্ডিংয়ে রেহানকে পড়াতে যেত, তাই সেখানে তার নিয়মিত যাতায়াত ছিল। সেই দিনও সে ইচ্ছে করে 10 মিনিট আগে সেখানে পৌঁছায় যাতে 10 মিনিট আগে বের হতে পারে, আর সেই সময়ের মধ্যেই সে ইনায়াকে হত্যা করে। যেহেতু তার প্রতিদিন সেখানে যাতায়াত ছিল তাই কারো উপর তার সন্দেহ হয়নি। এই সত্য জানার পর নিহা খুব রেগে যায়, কারণ সে বুঝতে পারে সারিকা তাকে শুধু ব্যবহার করেছে। তখন সারিকা বলে সে নিজে নেহার কাছে যায়নি, বরং নিহাই তার কাছে এসেছিল, আর তখনই সে ভেবেছিল নেহার বাবার কাছ থেকেও তো তাকে প্রতিশোধ নিতে হবে, তাই সে নেহাকেও ব্যবহার করেছে। এরপর নেহা সারিকাকে জিজ্ঞাসা করে, তুমি সরাসরি বিক্রমকে হত্যা করলে না কেন? তখন সারিকা বলে, বিক্রমের মতো মানুষের কাছে তার সম্মান আর পরিচিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সে তার জীবন নয় বরং তার সম্মান কেড়ে নিতে চেয়েছিল। এই জন্যই সে চেয়েছিল বিক্রমকে আইনগতভাবে শাস্তি দিতে। এটা শুনে নিহা আরও রেগে যায়, কারণ তার মতে বিক্রমকে এমন একটি অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে যা সে করেনি। তখন সারিকা উত্তর দেয়, তার ভাই রামনাথও তো এমন একটি অপরাধের শাস্তি পেয়েছিল যা সে করেনি, তাই সে নিজেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল। এরপর সারিকা নেহাকে বলে, তুমি জানো আমি ইনায়াকে হত্যা করেছি, কিন্তু তুমি এটা প্রমাণ করতে পারবে না। আর তখনই নেহা একটি রেকর্ডিং চালিয়ে শোনায়, যেখানে সারিকার নিজের কণ্ঠে সব স্বীকারোক্তির রেকর্ড করা ছিল। এটা শুনে সারিকা বুঝে যায় এবার তার সত্য সবাই জেনে যাবে। তখন সে নেহাকে বলে, তুমি যাই করো ভেবেচিন্তে করো। পরের দিন আমরা নেহাকে আদালতে দেখি, সেখানে সারিকাও ছিল এবং সে কান্না করছিল, কারণ সে জানতো আজ তার সত্য প্রকাশ পেতে পারে। কিন্তু তখন নেহা আদালতে সব প্রমাণ জমা দেয়, যেখানে দেখা যায় বিক্রমে ইনায়াকে সে ফ্ল্যাট উপহার দিয়েছিল। বিক্রমের কল ডিটেলসও চেক করা হয় এবং প্রমাণ হয় সে ইনায়ের সঙ্গে যোগাযোগে ছিল। তাই আদালতের কাছে পরিষ্কার হয়ে যায় বিক্রমে ইনায়াকে হত্যা করেছে, কারণ হত্যার সময় সে সেই অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিল। ইনায়া তাকে ব্ল্যাকমেল করছিল, তার কাছে হত্যার মোটিভও ছিল এবং ঘটনাস্থলে তার আঙ্গুলের ছাপযুক্ত গ্লাসও পাওয়া গিয়েছিল। এইসব প্রমাণের ভিত্তিতে বিচারক নিশ্চিত হন যে বিক্রমী খুনি এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এটা শুনে সারিকা খুব খুশি হয়, কারণ সে ভাবেনি নেহা শেষ পর্যন্ত তার পাশে দাঁড়াবে। অন্যদিকে নেহার বাবাও নেহাকে নিয়ে গর্বিত ছিলেন, যদিও তিনি মামলাটি হেরে গিয়েছিলেন, কিন্তু হেরেছিলেন নিজের মেয়ের কাছে। তাই তিনি নেহাকে বলেন এখন সে চাইলে তার সঙ্গে কাজ করতে পারে, কিন্তু নেহার আর এতে কোনো আগ্রহ ছিল না, কারণ এখন সে নিজের যোগ্যতায় নিজের পথ তৈরি করতে চায়। তাই সে বাবার প্রস্তাব ফিরিয়ে দিয়ে চলে যায়। এরপর সারিকা নেহাকে ধন্যবাদ জানায়, কিন্তু নেহা এখনো তার উপর রাগান্বিত ছিল, কারণ সারিকাও অপরাধ করেছে। তখন সারিকা বলে তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। এই বলে সে নেহাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সবশেষে নেহা সিদ্ধান্ত নেয় সে একজন পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করবে এবং গরিব ও অসহায় মানুষের ন্যায় বিচারের জন্যই লড়াই করবে। আর এভাবেই মুভির সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।